দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমরা যারা ৮০ দশকে বড় হয়েছি, আমরা একটা অবরুদ্ধ ইতিহাসের মধ্যে কিংবা একটা বিকৃত ইতিহাসের মধ্য দিয়ে বড় হয়েছিলাম। সেই বিকৃত ইতিহাসটা এরকম ছিল যেখানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না, যেখানে মুক্তিযুদ্ধের সঠিক কোনো ইতিহাস ছিল না, আ যেখানে জয় বাংলা বলা যেত না। এমনকি এমন জিনিসপত্র পাঠ্যপুস্তকে নিয়ে আমরা বড় হয়েছিলাম। কিন্তু ১৯৯১ সালে আ গণতান্ত্রিক ব্যবস্থা নতুন করে প্রবর্তনের পরে ধারণা করা হয়েছিল হয়তো মানে ৭১ এর যে ইতিহাস, যেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম, সেটি হয়তো অবমুক্ত হবে। কিন্তু না, তারপরেও আরো প্রায় ৫ টি বছর অপেক্ষা করতে হয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসলো ৯১ এর পরে, তখন মুক্তিযুদ্ধ এক প্রকার অবমুক্ত হলো। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, সে সময়কার ভিডিওগ্রাফি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, এগুলো শুনে আমরা উদ্বেলিত হয়েছিলাম। আমাদের রক্তে এক ধরনের অনুপ্রেরণা জাগতো সেসব শুনলে। এরপরে গত ১৫-১৬ বছর অনেক এগুলো শুনতে হয়তো তরুণ প্রজন্ম কিংবা যারা জেন জি কিংবা যাই হোক নতুন প্রজন্ম যারা, তাদের কাছে হয়তো বিষয়টি খুবই ডাল ভাত, একঘেয়ে কিংবা শুনতে চর্বিত চর্বণ যেই কারণেই থাক না কেন, একটা কিছু ঘটনা তো ঘটেছেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, গত একটি বছরে আমরা দেখছি ইতিহাসের উপর বারবার করে আঘাত আসছে। প্রফেসর ইউনুস যেদিন বললেন যে রিসেট বাটন চাপা হয়ে গিয়েছে, সেদিন থেকেই অনেকেই বুঝতে পেরেছিলেন আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস আবারও উল্টো দিকে যাত্রা শুরু করেছে। এরপরে একে তা দৃশ্যমান হতে শুরু করলো। বর্তমানে বলা হচ্ছে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনীটি, এটি নাকি তার লেখা নয়। এমনকি মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, সেটি এর আগেও ৭৫ পরবর্তীতে যেমন বিকৃতির চেষ্টা করা হয়েছে, মাঝখানে থেমেছিল, এখন আবার এটি আনা হচ্ছে। এই যে নতুন একটা সুনামি শুরু হয়েছে, এটি শেষ পর্যন্ত তারা সফল হতে পারবে কিনা, এই প্রশ্নকে সামনে রেখে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক এবং ইতিহাস বিকৃতির যে নয়া সুনামি, এটা নিয়েই কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন বিবিসি বাংলার সাবেক সম্পাদক সাবির মুস্তাফা এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক, দুজনই সিনিয়র, আমার তো অবশ্যই সিনিয়র এবং খুব প্রিয়, জয়ী মামুন। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। সাবির মুস্তাফা, আমি বলছিলাম যে আমি যখন বড় হয়েছি ৮০ দশকে, তখন আমরা একটা ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে এসেছি। আমরা কি এখন আবার সেরকম একটি ৮০ দশকে ফিরে যাচ্ছি? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আমি দেশের বাইরে ছিলাম ৭৩ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত। ৮৮ সাল যখন আপনি মানে বড় হচ্ছিলেন ওই সময়ে, তো ৭৩ সালে তো আমি বাংলাদেশ ৭২-৭৩ আমি দেখে গেছি। ৮৮ সালে এসে হঠাৎ আমি টের পেলাম যে টেলিভিশনে আমি যখন নিউজ শুনছি বা কোনো নাটক দেখছি, এবং এখানে হানাদার বাহিনী বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই হানাদার বাহিনীটা কে, কোথা থেকে আসলো? এটা কি মঙ্গল গ্রহ থেকে আসছিল নাকি মাটি ফুঁড়ে বের হয়েছিল? আমি ঠিক বুঝতে পারছিলাম যে হু ইজ দিস হানাদার বাহিনী। তারপর দেখলাম যে শেখ মুজিবের নাম তো নাই, অ্যাজ ইফ বাংলাদেশ স্বাধীন হয়েছে কিছু একটার মাধ্যমে। সেটার কেউ নেতৃত্ব দিয়েছিলেন, অথবা নাও দিয়ে থাকতে পারেন, এমনি হয়ে গেছে বিষয়টা আর কি। সো এটা আমি পরে বুঝলাম যে এটা একেবারে পরিকল্পিত একটা ব্যাপার, যে পাকিস্তান যে হানাদার বাহিনী ছিল সেটাকে যাতে মানুষের মন থেকে, মাথা থেকে, স্মৃতি থেকে মুছে ফেলা যায়, সেজন্য পাকিস্তানের নামটা নেওয়া হতো না, শুধু হানাদার বাহিনী। আর শেখ মুজিবকে তো মানুষের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা ৭৫ সাল থেকেই চলে আসছে। পাঠ্যপুস্তক থেকে যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আপনি একটা প্রজন্মকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছেন, যদি আপনি এটা ১০ বছর মেনটেন করতে পারেন। তো এখন যেটা দেখা যাচ্ছে, এখন একটু ভিন্নটা এই কারণে যে এখন শুধু শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তা না, এখন হচ্ছে একটা হিংস্র আক্রমণ তাকে লক্ষ্য করে, যেটা কিন্তু আমি ৮০ দশকে দেখিনি। এরকম হিংস্র আক্রমণ আগে দেখিনি। এখন কিন্তু প্রতি পদে পদে বলা হচ্ছে যে এই যে বিপ্লবটা হলো বা গণঅভ্যুত্থানটা হলো গত বছর অগাস্ট মাসে, এইটা প্রথমে তো ছিল যে এটা হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহ,
কিন্তু এটা সফল হওয়ার পর এটা টার্গেট হয়ে গেছে শেখ মুজিব, এবং শেখ মুজিবকে টার্গেট করা মানেই হচ্ছে একেবারে মুক্তিযুদ্ধের পর্যন্ত পৌঁছে গেছে। কারণ শেখ মুজিব তো আর জাতির পিতা 1975 সালে হননি। তিনি তো প্রধানমন্ত্রী হওয়ার কারণে জাতির পিতা হন। তিনি যেভাবে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন, সে 48 সাল থেকে শুরু করে 66, 69 নামে তার নামে তাকে মুক্ত করার জন্য আন্দোলন হয়েছে, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ, এই সবের কারণে তিনি 72 সালে জাতির পিতা হিসেবে গণ্য হয়েছেন। তো এখন আপনি 72 সালের পরে 74 সালে কি দুর্ভিক্ষ হলো, 75 সালে বাকশাল হলো, এইগুলোর কারণে তো তাকে আপনি জাতির পিতা হিসেবে অস্বীকার করতে পারেন না। কারণ জাতির পিতা যেই কারণে হয়েছেন সেই কারণগুলো তো আপনি ডিনাই করতে পারছেন না। কাজে আমার কাছে মনে হয় যে এইটা শুধু শেখ মুজিবকে অ্যাটাক করার জন্য হচ্ছে না, এটা মুক্তিযুদ্ধের যে আদর্শটা এবং যে ন্যারেটিভটা সেটা সম্পূর্ণ বদলানোর জন্য। এবং এই জন্য বারবার বলা হচ্ছে যে 71 এসছে 47-এর ধারাবাহিকতায়, অর্থাৎ একটা অ্যাটেম্প চলছে যে বাংলাদেশের মুক্তি বা স্বাধীনতা এসছে 47 সালে। এই দিকেই এইটাই হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং শেখ মুজিবকে যেভাবে হোক খুবই হিংস্র এবং আক্রমণাত্মকভাবে তাকে হেনস্থা করা যায়, সেই কাজই এখন চলছে, যেটার কোনো যুক্তি আমি দেখি না। অবশ্যই আপনি যদি 74 সালে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, তার যে অর্থনৈতিক ব্যর্থতা, আপনার দুর্ভিক্ষ এবং বাকশাল গঠন, এগুলো নিয়ে যদি আপনি তাকে সমালোচনা করতে যান, অবশ্যই করবেন, কেন করবেন না? এটা তো একটা রাজনৈতিক সমালোচনা। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার তো ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ থাকতেই পারে, তার জন্য তাকে সমালোচনা করতে হতেই পারে। কিন্তু তার মানে এই না যে তার যে অবদান রাষ্ট্র গঠনের, জাতিকে মুক্তি এনে দেওয়ার জন্য, সেটা আপনি আক্রমণ করবেন কৌশলে। তো আমার মনে হয় এই মুহূর্তে সেটাই হচ্ছে, যেটা 80-র দশক, এমনকি জিয়াউর রহমানের আমল বলুন বা এরশাদের আমল বলুন, এরকম হিংস্র এবং আক্রমণাত্মক ছিল না। জি, জয়ী মামুন, আমার একটা প্রশ্ন মাথায় আসে যে ধরেন বঙ্গবন্ধুকে একটা হচ্ছে গিয়ে জামাতিরা যখন তার অবদানকে স্বাধীনতা যুদ্ধে অস্বীকার করতে পারে না, তখন তারা বঙ্গবন্ধুকে দুই ভাগে ভাগ করে, যে একটা হচ্ছে গিয়ে 71-এর আগের বঙ্গবন্ধু, আর একটা হচ্ছে গিয়ে 71-এর পরের বঙ্গবন্ধু, মানে একটা শাসক বঙ্গবন্ধু আর হচ্ছে গিয়ে নেতা বঙ্গবন্ধু, দুই ভাগে ভাগ করে তাকে একটা তিনি যে জাতির পিতা নন, তার ভূমিকা যে নাই, এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কিংবা তার নামে কালিমা দেওয়ার চেষ্টা করে, এটি করে জামাতিরা। একই প্রক্রিয়া আমি দেখি বামপন্থীদের মধ্যে, কিছু বামপন্থীদের মধ্যে, তারাও বঙ্গবন্ধুকে দুই ভাগে ভাগ করেন। এরকম প্রশাসক বঙ্গবন্ধু আর নেতা বঙ্গবন্ধু, এই দুই ভাগে ভাগ করে তারা আসলে কি, মানে জামাতিদের উদ্দেশ্য তো বুঝতে পারি, কিন্তু বামরা আসলে কি হাসিল করতে চায়? এটা তো আসলে বামদের জন্য প্রশ্নটা সঠিক ছিল, আমার পক্ষে এটা উত্তর দেওয়া একটু কঠিন। বিশ্লেষণটা জানতে চাই, আমার ভুল হয়ে থাকলে আপনি ধরিয়ে দেন। না, ভুল ত্রুটির বিষয় না, এটি হচ্ছে আমার কাছে যেটি মনে হয় যে একজন মানুষ যখন একটা বড় দায়িত্বে থাকেন এবং দীর্ঘকাল ধরে একটা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে অগ্রসর হন, পরিণত হন, তার কিন্তু জীবনের অনেক ফেজ থাকে, অনেকগুলো পর্ব থাকে, অধ্যায় থাকে, এবং সেই অধ্যায়গুলিকে যদি আমরা ভাগ করি তাতে খুব দোষের কিছু নেই। সেটি জামাত করুক, আপনি করেন, আমি করেন, করতেই পারি। 1947 সাল বা 1948 সালে বা 1952 সালে ভাষা আন্দোলনের সময়কার বঙ্গবন্ধু আর 69-71-এর বঙ্গবন্ধু শেখ মুজিব তো এক না। আবার এটিও সত্যি যে 71-এ যে বঙ্গবন্ধু 74-75-এর বঙ্গবন্ধু তো এক না। ফলে মানুষের জীবনের বৈচিত্র্য থাকবে। আপনি সুলতানা রহমান আজকে যেখানে আছেন 20 বছর আগে সেই জায়গায় ছিলেন না, আমি 10 বছর আগে এই জায়গায় ছিলাম না, তো আবার 10 বছর পরে হয়তো অন্য জায়গায় থাকবো। এটিকে ভাগ করাটাকে আমি কোনো দোষের কিছু দেখি না, এবং এটি কোনো হাসিল করার উদ্দেশ্যে যে করা হয় তা না। এখন যেই জায়গাটায় আলোচনাটা এসে ঠেকেছে, আজকের পয়েন্ট, এখন কিন্তু আর ভাগ ভাগ করে বঙ্গবন্ধুকে রিজেক্ট করা হচ্ছে তা না। এখন আপাদমস্তক জন্ম থেকে 1920 থেকে 1975 উনি যতদিন বেঁচে ছিলেন এবং তার পরবর্তীকালে ওনার যে লিগেসি, পুরোটাকেই বুড়িগঙ্গায় বা অন্য কোনো নদীতে ফেলে দিতে হবে, পারলে বঙ্গোপসাগরে, প্রশান্ত মহাসাগরে, যেখানে হোক ফেলে দিতে হবে। এটিই কিন্তু এখনকার ন্যারেটিভ, এখনকার বয়ান। এখন আর ভাগ করে 71 পর্যন্ত আমরা মানি উনি বড় নেতা ছিলেন, এই কথা গত 1 বছর ধরে কেউ বলেনি বা বলছে না, বা বলার মতো প্রয়োজন তারা মনে করে না।
এটা ততক্ষণ পর্যন্ত বলতো যতক্ষণ পর্যন্ত দেশে একটা গণতান্ত্রিক আবহ ছিল, যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা ক্ষমতার বাইরে থাকলেও আওয়ামী লীগের একটা কণ্ঠস্বর ছিল। কিন্তু এখন এই 5ই আগস্টের অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, সরকার পরিবর্তন বলেন, যাই বলেন, আন্দোলন, এই ঘটনার পরে তো শুধু যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন তা তো না, পুরো আওয়ামী লীগ মাটির সাথে মিশে গেছে প্রকৃতপক্ষে। আওয়ামী লীগের কোনো ভয়েস নেই। আওয়ামী লীগ বলে যে বাংলাদেশে কোনো কিছু কখনো ছিল সেটি মনেই হয় না কোথাও। শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো এক ধরনের উপস্থিতি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে ঘাটে হাটে বাজারে বা মানুষের জীবন যাপনের কোনো প্রক্রিয়ার ভিতরে তো আওয়ামী লীগ নেই। ফলে আওয়ামী বিরোধী শক্তি যারা এই 75 সাল থেকে শুরু করে এই গত 5ই আগস্টের আগের দিন পর্যন্ত ভয়ে ভয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, তারা এখন বুক ফুলিয়ে প্রবল প্রতাপে আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলে। এদের মধ্যে সকলেই ফেরেস্তা বা কেউ কোনো অপরাধ করেনি, দোষ করেনি, সেই আলোচনায় আমি যাচ্ছি না। যেহেতু আপনি ইতিহাস বিকৃতির প্রসঙ্গটা তুলেছেন, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি মোটামুটি 70 দশকের মাঝামাঝি থেকে বড় হয়েছি। আমার জন্ম, স্কুলে যাওয়া থেকে শুরু করে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত বা ইউনিভার্সিটি পর্যন্ত পুরোটাই আসলে নানা রকম সামরিক শাসনের ভিতর দিয়ে আমি দেখেছি। মানে আমার স্কুল জীবন, ছাত্র জীবন শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই জিয়াউর রহমান এবং এরশাদের সামরিক শাসনের বুটের তলায়। আমি বলি যে আমার ছাত্র জীবনটা বুটের তলায় বড় হয়েছে। তো ফলে আমি আমার কোনো পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমান কে ছিলেন, বঙ্গবন্ধু তো দূরের কথা, এরকম কোনো কিছু পাই নাই কোনোদিন। আমি যতটুকু জেনেছি আমার পরিবার পরিজন, তাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের সাক্ষ্য ছিলেন, অংশগ্রহণ করেছেন, তাদের কাছ থেকে গল্প শুনেছি। একটু বড় হয়ে বইপত্র পড়া শুরু করেছি যখন, তখন বইপত্রের মাধ্যমে জেনেছি, স্কুলের শিক্ষকদের কাছ থেকে জেনেছি, বন্ধুদের কাছ থেকে জেনেছি, বড় ভাই, এভাবে জেনে জেনে আমার একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি, সাবির ভাই যদি বিরক্ত না হন, সেটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই মনে হতো যে আচ্ছা, এই বইপত্রে এরকম লেখা আছে কিন্তু এগুলি পাঠ্য বইয়ে নাই কেন, সরকার কেন বলে না। আমি বিদেশি ছোটবেলা থেকে ওই যে বিদেশি রেডিও টেলিভিশন এগুলি শুনতাম, দেখার চেষ্টা করতাম, ওই রেডিওতে চিঠি লিখে ওখান থেকে আবার ক্যালেন্ডার পাঠাতো, এরকম ভারতে কি বলে উদয়, সোভিয়েত ইউনিয়নের পত্রিকা উদয়ন, এগুলি পড়তাম, সেগুলিতে একরকম লেখা, আর বাংলাদেশের পত্রিকা আর এক রকম লেখা। এগুলি নিয়ে খুব ছোটবেলা থেকে আমার ভিতরে নানা রকম কনফ্লিক্ট তৈরি হতো, এবং এই কনফ্লিক্টটি কিন্তু আমাকে আসলে জানার আগ্রহ তৈরি করে যে আসলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কি ছিলেন, কেন তাকে খুন করা হলো, ইত্যাদি ইত্যাদি জানতে জানতে আমার ভিতরে যে কৌতূহলটা তৈরি হয়েছিল, এবং সেটাই আমাকে আসলে মুক্তিযুদ্ধের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি আগ্রহী করে তোলে। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবসময় রাষ্ট্র ব্যবস্থা যদি নিষিদ্ধ করেই পার পেয়ে যেত, তাহলে পরে পৃথিবীতে মানুষ কোনো কিছু জানতো না কোনোদিন। কারণ বহু দেশে বহু রাষ্ট্র সত্যি জানতে দেয় না, সত্যি তারা চেপে রাখে, কিন্তু মানুষ কোনো না কোনো ভাবে জেনে যায়। আমার বিবেচনায় এই কথাটা, প্রসঙ্গটা বলে আমি শেষ করব যে আমরা যখন আমার জন্ম পর থেকে শুরু করে এমএ পাস পর্যন্ত কোনোদিন পাঠ্য বইয়ে বঙ্গবন্ধুর নাম না শুনেও আমি বঙ্গবন্ধুর ভক্ত হতে পেরেছি। আবার এই বঙ্গবন্ধুর নামই এত বেশিবার শোনানো হয়েছে আমার সন্তানের প্রজন্মকে যে তারা এই নাম শুনতে শুনতে বিরক্ত হয়ে তারা বঙ্গবন্ধু থেকে বিমুখ হয়েছে, এবং যেই নামগুলি তারা শুনতে দেয়নি তাদেরকে, ধরা যাক জিয়াউর রহমানের নাম, জিয়াউর রহমানের নাম গত 15-20-16 বছর আওয়ামী লীগের আমলে তো কখনো উচ্চারিত হতে দেয়নি। ওই কারণে কিন্তু নিষিদ্ধ হওয়ার কারণে জিয়াউর রহমানের প্রতি বা অন্য প্রতিষ্ঠানের প্রতি, দলের প্রতি মানুষের বা নতুন প্রজন্মের আগ্রহ তৈরি হয়েছে। তো আমার যেটি ধারণা যে আওয়ামী লীগ সরকারে থাকতে যে অন্যায়গুলো করেছে, যে ভুলগুলো করেছে, তার খেসারতি এখন আমরা দিচ্ছি, এবং সে কারণেই আজকে এই বঙ্গবন্ধুর থেকে শুরু করে পুরো 71কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়ার স্পর্ধা দেখাতে পারছে এরা। জি, আমার অভিজ্ঞতা আর মামুন ভাইয়ের অভিজ্ঞতা কিন্তু কাছাকাছি, যে আমাদের ভিতরে খটকা লাগতো যে আমরা পাঠ্যপুস্তকে পড়ি যা বাস্তবে ভিন্ন কেন। আর সাবির ভাই যেহেতু বিরাট বড় সাংবাদিকের বাড়িতে বড় হয়েছেন, কেজি মুস্তাফা তার বাবা, তিনি হয়তো যেগুলি শুনে বড় হয়েছেন, তিনি আবার বাংলাদেশে এসে দেখলেন ভিন্ন, যে হ্যাঁ এগুলি তো মানে রেডিও টেলিভিশনে কি বলে, মানে দুইটা ডাইমেনশন। কিন্তু সাবির ভাই, আমার যেই প্রশ্নটি মামুন ভাইকে আমি করেছিলাম যে বামপন্থীদেরকে নিয়ে আপনারা বলছেন যে ৭৪-এর দুর্ভিক্ষ, তা বাকশাল নিয়ে তো আওয়ামী লীগের লোকেরা দারুণ লজ্জাও বোধ করে, মানে
অন্যভাবে নিয়েন না। আমারও মামুন ভাইয়ের মতোই যে আমার ইতিহাস জানার অনেক আগ্রহ থেকে আমি ছোটবেলা থেকেই খুব ইতিহাস পড়তাম এবং তখনই আমি বাকশাল জানতাম। আ ছোটবেলা থেকে আমি বাকশালের ব্যাপারে আমার খুব কিউরিওসিটি ছিল যে কি বিষয় এটা? তো আমি তো খুব অভিভূত হই বাকশাল পড়লে। একটা সমাজতান্ত্রিক কাঠামো, যেই সমাজতান্ত্রিক কাঠামোর স্বপ্ন বামপন্থীরা দেখে, তাহলে তারা আবার কেন বঙ্গবন্ধুকে একনায়ক বলেন? তাহলে তারা কেন আবার বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন তিনি ব্যর্থ? আমি কোনো এখনো পাই না। বরং বলা হয় যে বঙ্গবন্ধু তার এই যে বাকশালের কনসেপ্ট একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা। এটি বাস্তবায়ন করতে পারেননি কারণ তার বিরুদ্ধে সবাই মিলে জোটবদ্ধ হয়েছিল। রাইট? তো তাদের উদ্দেশ্য মানে ওই সময়ের বামপন্থী আর এখনকার বামপন্থী পার্থক্য দেখেন কিনা? সাবির ভাই আনমিউট করতে হবে আপনার। জি। এখন বামপন্থী বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন সেটা একটা বিষয়। কারণ আমি বামপন্থী কিন্তু এক্সাক্টলি সব বামপন্থী কিন্তু এক না। রাইট। মানে ইন কারণ জেনারেলি বামপন্থী বলতে আমরা যা বুঝি আরকি। হ্যাঁ, কিন্তু সেখানে ব্যাপার আছে। কেন কিছু বামপন্থী আছে যারা খুবই এক্সট্রিম লেফট। তারা কিন্তু ঘোরতর শেখ মুজিব বিরোধী। আবার কিছু বামপন্থী আছে এমনকি কমিউনিস্ট যারা আরকি মানে ট্র্যাডিশনালি মস্কোর সাথে অ্যালাইন ছিল। তারা কিন্তু আবার শেখ মুজিবের প্রতি একটা সহানুভূতি তাদের আছে। কাজে এই দুইটা বামপন্থীদের আপনি মানে সেপারেট করতে হবে। এখন আমি কোন বামপন্থীকে আপনি মস্কোপন্থী বলেন, চীনাপন্থী বলেন, আর জোনায়েদ সাকিরা বলেন যাদের কোনো পন্থাই নাই। কোন পন্থীকে আমি দেখি না যে বাকশালকে সাপোর্ট করে। একটি কথা বাকশালকে আপনাকে কোনদিন বলেছে। আচ্ছা, বাকশালের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। কারণ বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ আসলে সবসময় চায় যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থা মানে তারা চায় বিভিন্ন দল। কারণ বাংলাদেশ মানুষ দল বানায়, তারা দল করে, তারা দল সমর্থন করে। একটা ফ্যামিলিতে ৩ টা দল তৈরি হয়ে যায়। হ্যাঁ? দল থেকে উপদল, উপদল থেকে আরো উপদল। কাজেই সেই বাঙালিকে যদি আপনি বলেন যে আপনি দল করতে পারবেন না, তো বাঙালি তো মানে দম বন্ধ হয়ে মরে যাবে। সে যদি দল করতে না পারে। তো শেখ মুজিব সেটাই করেছিল। যে যেই দলগুলো ছিল এই দলগুলোকে যারা আরকি সমমনা। আপনার আওয়ামী লীগ, তারপরে কমিউনিস্ট পার্টি যে মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি, তারপরে মুজাফফর ন্যাপ তারাও ওই কমিউনিস্ট পার্টির সাথে অ্যালাইন্ড। তাদেরকে নিয়ে বাকশাল গঠন করলেন। ওই দলগুলো সব বিলুপ্ত হয়ে গেল এবং সবাই এই বাকশালে ঢুকলো। আর যারা আরকি বাকশালে ঢোকে নাই তারা নিষিদ্ধ হয়ে গেল। তো এখন আপনি বাঙালিকে দমটা বন্ধ করে দিলেন। কারণ সে আর দল করতে পারবে না। তার যে দল ছিল যারা ওই জাসদ নামক দলের যে লাখ লাখ সমর্থক এবং অনুসারী তারা কোথায় গেল? কোথায় যাবে তারা? তাদেরকে তো আপনার একটা রাস্তা করতে হবে। তাদেরও তো একটা রাজনীতি করার অধিকার আছে। সাবির তো ভাই হ্যাঁ। একটুখানি আমি যোগ করে দিচ্ছি আপনার এখানে। মানে যেটা আমি বুঝতে পারি না। জাসদের আকাঙ্ক্ষা ছিল বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের পরে দেশে ফিরলেন, তখন তারা একটা জাতীয় সরকার করতে চেয়েছিল। মূলত সেই জাতীয় সরকার হয় নাই, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার হয়েছে দেখেই তারা জাসদ গঠন করলেন। তাই তো? তো না, আচ্ছা না, বলুন। এই কথা কে বলেছে আপনাকে? মানে বিভিন্ন সময়ে মানে মূল ৭২ জিস্ট সালে এটুকু দাঁড়ায় আরকি। ৭২ সালে জাতীয় সরকারের কোনো প্রশ্নই ওঠে নাই। না, না। জাতীয় সরকার যদি কেউ চেয়ে থাকে সেটা হতো মুজাফফর ন্যাপ এবং ভাসানী ন্যাপ। কারণ এই ২ টা দল ছিল মুক্তিযুদ্ধের অংশীদার এবং কমিউনিস্ট পার্টি যেটা আরকি প্রো মস্কো কমিউনিস্ট পার্টি তারা ছিল মুক্তিযুদ্ধের অংশীদার। তারা হয়তো জাতীয় সরকার গঠন করতে চেয়ে থাকলেও থাকতে পারে। না, কিন্তু সেরকম কোনো ইতিহাস নাই, সেরকম কোনো প্রমাণ নাই। প্রকাশ্যে দাবি ছিল না এই কারণটা খুবই সিম্পল। ১৯৭০ সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের পরিষদে এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে এই ২ এমপি এবং এমএলএদেরকে নিয়ে গণপরিষদ গঠন করা হয় সেই ৭১ এপ্রিল মাসেই এবং সেই গণপরিষদই তো আপনার এই প্রবাসী সরকার গঠন করে। যেটা ওই এপ্রিল ১০ যে স্বাধীনতার ইশতেহার সেখানে পরিষ্কার লেখা আছে যে ওই গণপরিষদই হচ্ছে মানে তার যে আইনগত ভিত্তি প্রভিশনাল প্রবাসী সরকারের সেই আইনগত ভিত্তি দিয়েছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ৭২ সালে শেষে গিয়ে সংবিধান পাশ করলো। কাজেই এখানে জাতীয় সরকারের ব্যাপার না। জাসদের ব্যাপারটা ছিল আমি বলি কারণ আমি জাসদের কর্মী ছিলাম। ৭২ সালে আমি বাংলাদেশে ৪ বছর রাজনীতি করেছি। ৪ বছর। মানে কর্মী ছিলাম, কর্মী রাজনীতি। নেতা তো ছিলাম না। আমার বয়স ১০, ১২, ১৩, ১৪ এরকম। এবং মানে রাস্তায় মিছিল ১০-১২ বছরে আপনি মিছিল করতেন? আমার ১০ বছর বয়সে প্রথম মিছিল 1969 এবং
তখন ছিল ছাত্রলীগ, জাস্ট ছাত্রলীগ। তারপরে ৭২ সালে যখন ছাত্রলীগ দুভাগ হয়ে গেল, রব একদিকে, নুরে আলম সিদ্দিক আরেকদিকে, তখন আমি দেখলাম যে রবের ছাত্রলীগ লাল পতাকা নিয়ে হাঁটছে। তো ওইটাই হয়ে গেল আমার পার্টি, কারণ তারা ছিল লাল পতাকা, আর এদিকে এরা ছিল সাদা সাদা লাল সবুজ পতাকা। কাজে আমার তখন হচ্ছে, আমি খুব মানে বামপন্থী চিন্তাধারার লোক, মানে পোলাপান ছিলাম তখন। কাজে যেদিকে লাল পতাকা আমি সেদিকে ধাবিত হলাম। এবং সেই যখন জাসদ গঠন করা হলো, আমি দেখলাম যে বিরাট একটা লাল পতাকা, পাশে ভিতরে একটা মশাল, ব্যাস হয়ে গেল, এই হচ্ছে আমার দল। তো এটা হচ্ছে ৭৩ সাল পর্যন্ত আমি জাসদ ছিলাম, কিন্তু যখন ফিরে আসি তখন তো আর সেই জাসদ আর নেই। জাসদের সঙ্গে আওয়ামী লীগের মূল কন্ট্রাডিকশনটা তাহলে কোথায় ছিল? এখন সেটা হচ্ছে, এই প্রশ্নটার জবাব শুধুমাত্র একজনই দিতে পারতো, সেটা যে সিরাজুল আলম খান। এক্স্যাক্টলি। কারণ উনারা তো আমাদেরকে তখন, মানে এই রাস্তার কর্মীদেরকে তো বুঝাবেন না যে তাত্ত্বিক গন্ডগোলটা কি ছিল। মূলত ওনারা যেই বিষয় নিলেন যে এখানে একটা বিপ্লবী সরকার করতে হবে, বিপ্লবী, নট জাতীয় সরকার, বিপ্লব। তারা মনে করছেন যে বাংলাদেশে বিপ্লব হয়েছে, যদি এটা বিপ্লবী না হয় সরকার, তারা এইটাকে বিপ্লবে রূপান্তরিত করবে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র মন্ত্র নিয়ে আসলেন তারা। এবং সাবির ভাই, আমি একটুখানি বলি, আমি আসলে জাতীয় সরকার বলতে বিপ্লবী সরকারকেই বলেছি। হ্যাঁ, ওইটা একটুখানি মানে ইনস্ট্যান্টলি মাথার মধ্যে সমস্যা হয়ে গেছে। যাই হোক, এই যে বিপ্লবী সরকার, তো বাকশালী তো ছিল সেই বিপ্লবী সরকারের কনসেপ্ট। না, বাকশাল, না 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 না, বাকশাল একদমই না। বলেন তাহলে বাকশাল কি ছিল? মানে তারা চেয়েছিল, বাকশাল ছিল না। সাবির ভাই বলুক। আমার বোঝার ভুল থাকলে আপনারা ধরিয়ে দেন। আপনি দেখেন এটা কিন্তু বাকশাল, আপনি যদি ওই সময়কার পৃথিবী দেখেন, ওই সময়কার পৃথিবীতে কিন্তু বিভিন্ন দেশে এরকম একটা ঘটনা ঘটেছে যে স্বাধীনতার পর এখানে যারাই সোভিয়েত ইউনিয়নের সাথে মিত্র ছিল, সোভিয়েত ইউনিয়নের কিন্তু এটা একটা মন্ত্র ছিল যে এই উপনিবেশ থেকে বেরিয়ে এসে যেসব দেশ স্বাধীন হয়েছে তাদেরকে ওই দেশের যত গণতান্ত্রিক এবং বুর্জোয়া মধ্যবিত্ত শক্তি থাকবে, জাতীয়তাবাদী, তাদেরকে এক হয়ে একটা দল, জাতীয় দল হিসেবে দাঁড়াতে হবে। এবং আপনি দেখেন পূর্ব ইউরোপে যত দেশ ছিল যেখানে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে, ঠিক ওই কাজই তারা করেছে, কিন্তু বিভিন্ন দল নিয়ে তারা একটা দল করেছে, ওয়ান পার্টি। এবং আফ্রিকাতে একই কাণ্ড হয়েছে, কিন্তু বাংলাদেশে ঠিক এই কাণ্ডটাই হয়েছে। এবং এটাই হতে যাচ্ছিল, সেটাই ব্যর্থ হওয়ার কারণেই না আজকে এত সমালোচনা। কিন্তু সফল হলে হয়তো চিলির মতো অথবা বলিভিয়ার মতো অথবা সোভিয়েত ইউনিয়ন খোদ সোভিয়েত বলশেভিক পার্টির মতো হয়তো দাঁড়িয়ে যেত। কিন্তু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, অন্যান্য নানা রকম ইস্যু আছে, সেই সব কারণে। আর সাবির ভাই যে কথাটা একটু আগে শুরুতে বলছিলেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের মানুষ আসলে দল করতে পছন্দ করে। আমাদের অনেক দল থাকবে, আমি এক দল, আমার ভাই আর এক দল, আমার ভাতিজা আর এক দল, আমার চাচা আর এক দল, আমরা মারামারি করব, চাঁদাবাজি করব, এটা সেটা করব, মানে এটা উৎসব ব্যাপার আর কি রাজনীতির মধ্যে। তো এক পার্টি করলে সবাই এক, চীনের মতো, হ্যাঁ চীনের মতো, সোভিয়েত ইউনিয়নের মতো রাজনীতির জায়গা বাংলাদেশ না। এখানে বহু দলীয় গণতন্ত্র থাকবে, অথবা গণতন্ত্রের নামে হোয়াটএভার থাকবে, যেখানে আমরা অনেক কথা বলতে পারবো, অনেক মারামারি করতে পারবো, অনেক চাঁদাবাজি করতে পারবো, অনেক খাওয়া দাওয়া করতে পারবো। এটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের প্র্যাকটিস, একদম পাকিস্তান আমল থেকে যতটুকু জানি। কিন্তু বঙ্গবন্ধুকে বিরাট ভালোবাসি, বুঝছেন তো, সেজন্য আমি আবার একটা জিনিস বুঝতে পারি না, যে বঙ্গবন্ধু আমাদের জাতিকে, বাঙালি জাতিকে যতভাবে বুঝেছিলেন, এর চেয়ে ভালো কেউ বুঝেছে বলে আমার মনে হয় না। তো তারপরে তাইলে আমরা যে দলাদলি করতে পছন্দ করি, বঙ্গবন্ধু ওই জায়গাটা বুঝতে পারলেন না কেন? আপনি একটা জিনিস দেখেন, বঙ্গবন্ধু তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার, তার মতাদর্শ কি ছিল? তার মতাদর্শ তো একদলীয় শাসন ছিল না। তার মতাদর্শ ছিল ওই ব্রিটিশ সিস্টেমটা, ওয়েস্টমিনিস্টার। তিনি আসলে জাতীয়তাবাদী নেতা ছিলেন। মানে শাসন ব্যবস্থাটা কি? জাতীয়তাবাদ তো তার আদর্শ হতে পারে, শাসন পদ্ধতিটা ছিল ব্রিটিশ সিস্টেম, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটাই ছিল তার। এবং সেই জন্য ৭২-এর সংবিধান কিন্তু সেটাই ছিল, শাসন মানে সংসদীয় শাসন ব্যবস্থা। কিন্তু ৭৫-এ গিয়ে তিনি ওই সোভিয়েত ইউনিয়নের ট্র্যাপে পড়ে এই বাকশাল, ঠিক অন্যান্য দেশে, তানজানিয়া, এইসব দেশের মতো, পূর্ব ইউরোপীয় দেশের মতো একদলীয় শাসন ব্যবস্থা তিনি ক্যাম্প করলেন। এবং মানে সোভিয়েত ইউনিয়ন দেখেন এটা কত বছর টিকলো, তারপর তো সারা টিকতে পারেনি, তাদের তো পতন হলো। আসলে এই ধরনের ব্যবস্থা ধরে রাখা সম্ভব না, খুব ডিফিকাল্ট। চীন পেরেছে এখনো, চীন কোনো এক কারণে এখনো কিউবা পারছে এখনো, কিন্তু আর কতদিন? ডেমোক্রেসি হলে যেটা হয় যে আপনার একটা রিনিউয়ালের প্রসেস থাকে,
প্রতি 5 বছর 4 বছর অন্তর আপনি নির্বাচন হচ্ছে, মানুষ তাদের মতামত দিতে পারছে এবং প্রয়োজন হলে নেতা সরকার চেঞ্জ করতে পারছে। কিন্তু রাইট, যখনই আপনি সেই রাস্তাটা বন্ধ করে দিবেন, তখন তো একটা কি বলবো, একটা বিস্ফোরণমুখ অবস্থা রাইট, তৈরি হতে থাকে। রাইট। মামুন ভাই আরেকটা জিনিস বলতে পারেন কিনা? ধরেন এই যে সাবির ভাই বলেন, সবাই বলে যে বঙ্গবন্ধু একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। আপনি তো একটা জিনিসকে নানান ভাবে বলতে পারেন, হ্যাঁ? তো একদলীয় না বলে আমরা তো এটাও বলতে পারতাম, মানে পপুলার শব্দ হতে পারতো যে বঙ্গবন্ধু একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। না না না, আচ্ছা সুলতানা, এটা আসলে তর্ক করতে চাইলে বা না তর্ক না, দোষারোপ করতে আমার চাইলে, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলতেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক না, আমরা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমিও বলছি যে যারা এগুলি বলে তারা নানা রকম তর্কের কারণেই বলে, যে তর্ক করার জন্য বা ছোট করার জন্য, খাটো করার জন্য হয়তো বলতে পারে। কিন্তু আমার আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ওই যে শুরুর আলোচনায় যদি আমরা যাই যে 71 সালের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী বঙ্গবন্ধু আর স্বাধীনতার পরে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরের বঙ্গবন্ধুর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে কারো পার্থক্য থাকে। এই শেখ হাসিনা খালেদা জিয়ার ক্ষেত্রে পার্থক্য, রাজপথের নেত্রী এক জিনিস আর সরকারে থাকলে প্রধানমন্ত্রী কেউ আরেক জিনিস। ভালো, মানে হ্যাঁ, আমি জনপ্রিয় একটু থাকে বলি, না। তারপরে আপনার কাছ থেকে শুনবো। আপনার প্রথম যে পয়েন্টটা আপনি আলোচনা করেছিলেন যে বঙ্গবন্ধু কেন মানুষের পালস বুঝলেন না, এদেশের মানুষ রাজনীতি করতে পছন্দ করে, তাহলে কেন তিনি এরকম একটা সব দল বাদ দিয়ে একদলীয় পদ্ধতির মধ্যে আসলেন? আপনার দুইটা প্রশ্নের উত্তর একসঙ্গেই আমার কাছে আছে। সেটি হচ্ছে যে তিনি যখন স্বাধীন দেশে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, তখন তো তিনি রাষ্ট্র পরিচালনার সমস্যাগুলো মোকাবেলা করা শুরু করলেন। এর আগে তো তিনি রাজপথের নেতা ছিলেন, ছাত্র নেতার থেকে শুরু করে বড় জাতীয় নেতা, কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো ভিন্ন। সেখানে এসে তাকে অনেক কিছু করতে হয় যেটি তিনি হয়তো করতে পছন্দ করেন না বা করতে চান না। এটা সবাইকে করতে হয়, বঙ্গবন্ধুকে করতে হয়েছে, জিয়াউর রহমানকে, শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, আজকে প্রফেসর ইউনূসকেও করতে হয়। সেরকম একটা জায়গায় এসে তখন পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়, আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বলয়। এবং মুক্তিযুদ্ধের ভিতর দিয়েই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি, বাংলাদেশ সোভিয়েত ইউনিয়নের বলয়ের ভিতরে এবং ভারত তার মিত্র হিসেবে আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে ইত্যাদি নানা রকম। তো তাদের পরামর্শের বাইরে যায় গিয়ে এককভাবে বঙ্গবন্ধুর তখন কিছু করার সুযোগ ছিল না, কারণ তার তো একটা বড় শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পুরো ইউরোপ থেকে শুরু করে অনেক অনেক চীন থেকে শুরু করে অনেক বড় বড় শক্তি তার প্রতিপক্ষ। তাকে তো একটা শক্ত মুরব্বী লাগবে বা একটা অভিভাবক লাগবে বা কারো একটা হাত ধরতে হবে যে আমি যেন বিপদে না পড়ি, আমাকে পড়ে গেলে আমাকে হাতটা ধরো। সেই জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাভয়েড করে সোভিয়েত ইউনিয়নের পক্ষ অবলম্বন করেছেন এবং তখন ওদেরই পরামর্শে এই বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এবং এখন এই যে আমরা একদল একদল বলে ছোট করার চেষ্টা করছি, আমরা যখন এক দেশ বলি তখন তো ছোট মনে হয় না। আমরা বাংলা এক বাংলাদেশ, কোনো সমস্যা হয় শুনতে? তাহলে এক দল শুনতে সমস্যা হবে কেন? সোভিয়েত ইউনিয়ন বা এই যে চীনে এক পার্টি চলছে না, পৃথিবীর বহু দেশ বা ওই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তো কোনো পার্টি নাই, রাজনীতি নাই, এক এক জায়গায় এক এক রকমের সংস্কৃতি থাকে রাজনৈতিক। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা আসলে ভিন্ন ছিল, কিন্তু ওই সময়ের বাস্তবতা বঙ্গবন্ধুকে সেই জায়গা থেকে টেনে নিয়ে এমন একটা বিপদ সংকুল পথে ফেলেছিল যেখান থেকে তিনি নিজেও ফিরতে পারেননি, দেশকেও ফেরাতে পারেননি এবং অবশ্যম্ভাবীভাবে তার চরম পরিণতি তিনি ভোগ করেছেন জীবন দিয়ে, পুরো পরিবার দিয়ে, এবং বাংলাদেশ ভোগ করেছে, আজকে আমরা এখনো ভোগ করছি। এবং সেটি নিঃসন্দেহে ওই সময়কার ঘটনা প্রবাহেরই কিন্তু ফল পরবর্তী 75 এবং তারপরে 76, 77, 78, 82 সালের এরশাদের সামরিক শাসন ইত্যাদি। এবং বড় করে না বলে যদি বলি যে 91 সালে আমাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছিল যে একটা স্বাধীনতার 71-এর মূল চেতনায়, যে চেতনা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল, যে স্বপ্ন নিয়ে গিয়েছিল, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার একটা সুযোগ 91 সালে তৈরি হয়েছিল। কিন্তু সেটিও আমরা আমাদের এই দুই নেত্রীর বা দুই প্রধান দলের জাতীয় ভেতরের ঐক্যের অভাবে সেটি আমরা সম্ভাবনাটিকে কাজে লাগাতে পারিনি, বরং বিভেদ বেড়েছে, দ্বিধা বেড়েছে, তারপরে তো সংঘাত বেড়েছে, মারামারি বেড়েছে এবং অবিশ্বাস বেড়েছে। এবং রাজনীতি একটা চরম, এখন একটা যে সাবির ভাই শুরুতে বলছিলেন যে এখন তো একটা ধ্বংসাত্মক জায়গায় চলে গেছে। আগে তো দুজন রাজনীতিবিদ দুই দলের হলে দেখা হলে কথাবার্তা বলতো, হাতে হাত মিলাতো, গলাগলি করতো, আত্মীয়তা হতো, বিয়ে শাদী হতো অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের। এখন তো সেগুলিও কল্পনা করা যায় না। এখন তো মনে হয় যে সবাই পেছনে ছুরি নিয়ে বসে থাকে যে কখন একটা অন্য দলের লোককে পাওয়া যাবে এবং পিছন দিক থেকে ছুরি বসিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা।
জি, সাবির ভাই ধরেন আমার ধারণা যে যদি বাকশাল কায়েম করা যেত, প্রতিষ্ঠিত করা যেত, বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি দারুণ হতো। যাই হোক, যেটা হয় নাই সেটা বাদ তো বাদই। তো বঙ্গবন্ধু যে ঐক্যমত্য জাতিকে একত্রিত করতে পারলেন না, এখন আমরা দেখি বাংলাদেশে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আমরা জাতি হিসেবে আকাঙ্ক্ষা করি যে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে একটা ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে। মানে এই সব কথা আমরা বলি কেন তাহলে? মানে শুনতে ভালো লাগে দেখে, শুধুই কি আচ্ছা, তাই? ঐক্যের ব্যাপারে একটা আমি মানে ছোট একটা গল্প বলি। জি। আওয়ামী লীগের একজন এমপি ছিলেন কর্নেল শওকত আলী। শওকত আলী। হ্যাঁ, মুক্তিযুদ্ধের একজন সেক্টর উপকমান্ডার বোধহয় ছিলেন। তো পরবর্তীকালে ডেপুটি স্পিকার হয়েছিলেন উনি। হ্যাঁ, উনাকে আমি ইন্টারভিউ করেছিলাম 1992 তে বোধহয়। একটা কর্নেল শওকত অনেক গফু আর কি। হ্যাঁ, আমরা না, না, সবাই ওটা না, জানি। ওটা তো বিএনপির, ওটা কর্নেল শওকত বিএনপি। ওটা মীর শওকত আলী। ওকে, ইনি আচ্ছা। হচ্ছেন অনেক লম্বা এবং সাদা চুল ছিলেন। যাই হোক, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম 1992 তে এবং এই প্রশ্নটা আমি করেছিলাম যে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য আপনারা ধরে রাখতে পারলেন না কেন? তখন সে আমাকে ইন্টারেস্টিং জবাব দিয়েছিল যে দেখেন 1971 যখন যুদ্ধ হয় তখন বিভিন্ন লোক বিভিন্ন অবস্থান থেকে এক জায়গায় এসেছিল, কারণ লক্ষ্য ছিল একটাই, পাকিস্তান হানাদার